আমরা একটা ইমার্জেন্সি সিদ্ধান্ত নিয়েছি কলকাতাকে দেখে, যে কলকাতায় 10 জন মানুষের জীবন হানি হয়েছে। আমরা যেখানে যেখানে এইভাবে প্রকৃতির ভ্রুকুটিতে জলমগ্ন হয়ে আছে সেখানে সেখানে আমরা আপাতত সন্ধেবেলা যে স্ট্রিট লাইটগুলো আছে সেগুলো আপাতত একটু স্থগিত রাখবো, শাটডাউন করব। তার কারণ ইলেকট্রিফিকেশন যাতে না হয়, কোথাও স্ট্রিট লাইট থেকে ইলেকট্রিফিকেশন হয়ে যাবে আমরা বুঝতেও পারবো না, একটা দুর্ঘটনা হবে, তার বাড়ির লোককে তো আর তাকে ফিরিয়ে দিতে পারবো না। সেই জন্য আগে মানুষের জীবন, তারপরে যে আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করব জলটা বার করে দিতে, বেরিয়ে গেলে আবার নর্মাল হয়ে যাবে। কোন কোন এলাকায় এখনো পর্যন্ত জল জমে আছে? সেক্টর 3 সব থেকে বেশিভাবে এফেক্টেড। রাস্তার লাইটটা সন্ধ্যে 6টা থেকে যে স্ট্রিট লাইট, সেই স্ট্রিট লাইটটা আমরা যেখানে যেখানে জলমগ্ন আছে কন্ট্রাক্টরদের ডেকে বলা হচ্ছে স্ট্রিট লাইটটা যেখানে যেখানে জল জমে আছে সেখানে সেখানে স্ট্রিট লাইটটা আপাতত শাটডাউন থাকবে যতক্ষণ জল না নামবে। সন্ধ্যে 6টার পর থেকে বিধাননগর পুরো এলাকার একাধিক জায়গায় স্ট্রিট লাইট বন্ধ হয়ে গেছে। আমি এখানে সমীরদার কাছে আসবো। আমি বলছি অদ্ভুত যুক্তি সমীরদা, ব্যর্থতা ঢাকার জন্য আর কোন কোন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে? এটা জুতো আবিষ্কারের কথা মনে পড়ে যাচ্ছে। আপনি পায়ে যাতে নোংরা না লাগে আপনি পাটাকে ঢাকছেন না, পুরো পৃথিবীকে আপনি চাপড়া দিয়ে ঢাকার পরিকল্পনা করছেন। যে যেখানে যেখানে জয়েন্ট বক্স রয়েছে আগে তো সেইগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল, সেটা করেননি বলে আজকে মানুষকে আরেকটা ভোগান্তির মধ্যে ঠেলে দিচ্ছেন। দেখুন শুভ্র, আজকের যে বিষয় সেটা রাজনৈতিক বিতর্কের বিষয় নয়, বরঞ্চ সতর্কের বিষয়। যেভাবে প্রাকৃতিক দুর্যোগ, চরম প্রাকৃতিক দুর্যোগ, সেখানে সামগ্রিকভাবে রাজনীতির মানুষকে দুর্ভোগের মধ্যে ঠেলে সতর্কতার পাঠ দিচ্ছে। আমি আবারও বলছি নাগরিক সচেতনতা। আজকে যে নাগরিক সচেতন হবে বিগত 40 বছর আমার যদি মনে পড়ে যে 1978 সালে লাস্ট, তারপরে বাম আমলে আমরা অনেকবার দায়টা হচ্ছে সব নাগরিক সালেও আমরা দেখেছি। যে পরিমাণ জল যেটা কলকাতা ধরে রাখার ক্ষমতা নেই, স্বাভাবিকভাবে একদিকে গঙ্গার জলস্ফীতি, তার সঙ্গে লক গেট না খুলে বন্ধ রেখে জলটাকে যে বের করে দেওয়া, সব বুঝলাম। কলকাতা শহরে সেই নিকাশি ব্যবস্থা ব্রিটিশ আমলে যা তৈরি হয়েছিল, তারপর কতটুকু আধুনিকীকরণ হয়েছে? দারুণ আধুনিকীকরণ। 2024-25 সালে অর্থ বছরে ডেভেলপমেন্ট অফ মিউনিসিপ্যালিটি এরিয়া ডিএমএ, তার অধীনস্থ রাস্তা সংস্কার নির্মাণ থেকে শুরু করে কেএমসি, খোলা তারের সমস্যা এই শহরের একটা অত্যন্ত পরিচিত সমস্যা। প্রশ্ন হচ্ছে নজরদারিটা কোথায়? আমি আরেকটা উদ্বেগের কথা বলে কেয়া ঘোষের কাছে আসবো। সেটা হচ্ছে আপনি অন্ধকার করে দিলেন, এরপর সাধারণ মানুষ যখন রাস্তায় যাবেন তিনি তো দেখতে পাচ্ছেন না কি রয়েছে, কারণ স্ট্রিট ল্যাম্পগুলো সব বন্ধ। এই অবস্থায় কোনো ম্যানহোল যদি খোলা থেকে আরেকটা যদি বিপদ ঘটে, তার দায় কে নেবে? কে আদি তার দায় কে নেবে? এইটা প্রশ্ন। সাধারণ মানুষের, নাগরিকের বলে দিলেন তো। যে শিক্ষক পেটানো সব্যসাচী দত্ত, তিনি আজকে বলছেন নিজেদের ব্যর্থতা ঢাকতে, তিনি বলছেন যে লাইট বন্ধ করে দিলাম, সেখানে ম্যানহোলে মানুষ পড়তে পারে, সেখানে চুরি রাহাজানি বেড়ে যেতে পারে, সেখানে নারীদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে উঠতে পারে। কিন্তু দায় সরকারের নয়। কোথায় ডিভিসি? বৃষ্টি পড়েছে তার দায়ও ডিভিসি। ভাগ্য ভালো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 10 জন মারা গেছেন তাদের গায়ে বা তাদের ঘরে দায়টা ফেলে দেননি, তাদের কপাল ভালো, তারা মৃত হয়ে তারা বেঁচেছেন। আপনি চিন্তা করুন কিরকম সমস্ত লাইট বন্ধ করে প্রতিদিন কথা বলেছেন। তথ্য দিচ্ছি, নিশ্চয়ই জানেন করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন। গতকাল তো স্বাভাবিকভাবে যদি মানুষের সেটা তো একটা মানে অলৌকিক চিন্তা ভাবনা। আমি আবার আসবো আপনার কাছে। প্লিজ কেয়া ঘোষ কন্টিনিউ করুন। গতকাল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে পুজোর আগে উনি আজকেও বলেছেন যে বৃষ্টি হয়, উনি সিএসসি এর সঙ্গে মানসিকতা করেনি। কোথায় গেল দুর্নাম কুৎসা কালিমা লিপ্ত করা? এবং রাজনৈতিক দল বলছেন 2009 সালে শেষ বাগজোলা খালে ড্রেজিং হয়েছিল, তারপর থেকে কেটে গেছে এতগুলো। আমাকে তো বলতে দেবেন। আমি ড্রেজিং এর পার্টে আলাদা করে আসবো। আমি সুব্রত, প্লিজ আমি দুজনকে থামালাম। আমি সুব্রত দত্তর কাছে এখানে যাবো। আমি বলছি মূল, প্লিজ
আমি তো ডেটা দিয়ে আপনাকে বলছি, আপনি তো আন্দাজে বলে যাচ্ছেন। আমি তো ডেটা দিয়ে বলছি, সরকারের ডেটা দিয়ে। আমার কথা বলতে শুনছেন, আপনি সরকারকে আঙুল দিচ্ছেন একটা প্রাকৃতিক দুর্যোগকে দেখিয়ে বিজেপি রাজনীতিতে নেমে পড়েছে। সিএসসি দায়, সেখানে মানুষ মারা যায়নি। না আমি বলছি একেবারে, আমি সুব্রত দত্তের কাছে, আমি কেয়া ঘোষকে থামালাম। আমি বলছি মুখ্যমন্ত্রী বলছেন যে খোলা তার রয়েছে, এইটা সিএসসি দেখে, রাজ্য সরকার নয়। আমি বলছি সিএসসি যদি দায় হয়, সুব্রত দা, সেই সিএসসির বিরুদ্ধে আপনি এফআইআর করেছেন, সিএসসির বিরুদ্ধে কোনো মামলা, আমি বলছি কলকাতা পুলিশে তো স্বতঃপ্রণোদিতভাবে মামলা করা উচিত যদি সিএসসি দায়ী হয় গোটা ঘটনার জন্য। সেটা কি হয়েছে এখনো পর্যন্ত? রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছেন, উনি বললেন আমি সঞ্জীবের সাথে কথা বলেছি, কোন সঞ্জীব কে জানে। তো যাই হোক, উনি কথা বলেন, উনি ওনার পুলিশ যদি বিরোধী দলের কেউ কোনো একটা প্রোটেস্ট করে সুমোটো মামলা করবে। সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে সুমোটো মামলা করার ক্ষমতা পুলিশ কমিশনারের নেই। আমি যেটা বলছি ইনফরমেশন, সেটা হচ্ছে 26-27 জুলাই 2005 কলকাতা শহরের 994 এটাও বলতে হবে এই যে জয়েন্ট বক্স খোলা তার বেরিয়ে এটা বামআমল থেকে হয়ে আসছে। আমি বলিনি, ও কি বললো কথা না। ত্রিফলায় যে বাতিস্তম্ভ, ত্রিফলার তার দায়কার সিএসসি না কলকাতা পুরসভার? ত্রিফলার বাতিস্তম্ভে লোক ছুঁয়ে মরে যাচ্ছে লোক, সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? রাজ্য বিদ্যুৎ দপ্তরের। আচ্ছা, সিএসসি ভালো করে করছে না, খারাপ করছে, বুঝলাম, তাহলে সিএসসি কে দেখার দায়িত্ব কার? রাজ্য বিদ্যুৎ দপ্তর দেখবে না? আর ওইখানে যে বক্সগুলো খোলা আছে, যেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে, মেয়র কলকাতার ও গেঞ্জি পরে টাকা নিয়েছে আর আজকে রাস্তায় নেমে ফটো শুট করছে। ইয়ার কি হচ্ছে এটা? ইয়ার কি হচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মেয়র, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, আজকে 10টা লোক মরে গেল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, আর রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী থাকবে পদে? কেন থাকবে? কেন পদত্যাগ করবে না ও? মানুষের মৃত্যুর দায় কার? তৃণমূল কংগ্রেসের না, মুখ্যমন্ত্রী না। ও যখন বিরোধী দলের নেতা ছিল রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী পদত্যাগ করবে না কেন? আপনাদের চুক্তিবদ্ধতাটা কি? বলুন, যখন আমফান হয়েছিল, কোভিড হয়েছিল, কোভিডের পরে এই সিএসসি কে সার্টিফিকেট দিয়ে চলে জানেন? কলকাতা পুলিশ। তার ঠিক 5 দিন বাদেই কলকাতা পুলিশেরই একজন কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আর আজকে আবার কখন সার্টিফিকেট দেবেন বলুন? কলকাতা পুলিশ দেবেন না সিএসসি কে সার্টিফিকেট? আসলে এরা সব আপনার ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলো কিভাবে চলছে সেখানে হরকা বান থেকে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়, আমি সবাইকে থামালাম। চাপানুতরের মাঝে সাধারণ মানুষ, একই পুজোর মরশুম, আপনারা জানেন যে একের পুজোর মরশুমের মধ্যে যে দর্শকদের যে উন্মাদনা, সেখানে তো ভাটা পড়েছে, তার কারণ এই প্রবল দুর্যোগ। আর তার মধ্যে থাকে পুজোর কেনাকাটার ধুম। সেখানে কতটা প্রভাব পড়েছে, যারা বিক্রি করছেন তাদের কতটা সংকটের মধ্যে ঠেলে দিয়েছে এই পরিস্থিতি। সরাসরি নিউ মার্কেটে আপনাদের নিয়ে যাবো। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। কি অবস্থা কেন ঐশী? দেখো সুব্রজিৎ, দুর্যোগের প্রকোপ কিছুটা কমলেও প্রভাব কিন্তু সুদূর প্রসারী। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নিউ মার্কেটে। আমি অতনু কুণ্ডুকে ছবিটা দেখাতে বলবো, যে নিউ মার্কেটের চেনা ছবিটা আমরা পুজোর সময় দেখতে পাই, পুজোর মরশুমে দেখতে পাই, তা কিন্তু একদিনের এই যে বিপর্যয়, তাতে কিন্তু বদলে গিয়েছে। প্রতি পদেই তাদের জীবনে বিপদ নেমে এসেছে। বিক্রেতারা বলছেন যে সকাল থেকেই কিন্তু যে ক্রেতাদের ভিড় থাকে তা আসেনি, কারণ শহরের বিভিন্ন প্রান্তে ওয়াটার লগিং, জল জমার সমস্যার কারণে কিন্তু যারা ক্রেতারা তারা আসতে পারেননি। ক্রেতারা নিজেরা এসেও বলছেন যে স্বাভাবিক দিনে যেরকম ভিড় থাকে সেই ভিড়টা আজকে নেই। যারা দোকানিরা বাইরে বসেন তারা বসতে পারেননি এবং জিনিসপত্রের বিপুল ক্ষতি হয়েছে। পুজোর আগে এটা একটা ব্যবসা করার মতো সময়, কিন্তু সেই সময়তে দেখা গেল যেরকম একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটে গেল, একটা দুর্ঘটনা। সকাল থেকে গতকাল রাত থেকে যেভাবে নাগারে বৃষ্টি হলো এবং সেই 5 ঘন্টা বৃষ্টির জেরে শহরের বিভিন্ন জায়গায় যেভাবে জল জমে গেল এবং সকাল থেকে যেভাবে যান চলাচল ব্যাহত হয়েছে এবং তার সঙ্গে সাধারণ মানুষ যেভাবে রাস্তাতে বেরোতে পারলেও বেরোনো গিয়ে কোথায় পৌঁছবেন সেই জায়গা যে তাদের এতটা সময় চলে গিয়েছে যে এই বাজারের ছবিটা একেবারে বদলে গেছে। নিউ মার্কেট
গড়িয়াহাট এই সমস্ত বাজারে এই সময় তিল ধারণের জায়গা থাকে না, কিন্তু তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ যে ছাতা মাথায় কয়েকজন এসে পৌঁছতে পেরেছেন, কিন্তু তার একেবারে এই হচ্ছে এখনকার পরিস্থিতি। আমি একটা ছবি দেখছিলাম যে কলকাতা পুরসভার মেয়র ছাতা নিয়ে একটা নালার মুখ পরিষ্কার করছেন। এখানে বিরোধীরা প্রশ্ন তুলছে যে খাল পরিষ্কার করা এবং সংস্কার করা এটা তো ধারাবাহিকভাবে হওয়া উচিত, সেইটা যদি হতো আজকে দুর্ভোগটা অনেকটা কি কমানো যেত না সাধারণ মানুষের। আমি এইখানে কেন চাপানুতরের কথা বারে বারে বলছি, মুখ্যমন্ত্রী বলছেন যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, যে দুর্ভোগ হয়েছে তার জন্য ডিভিসি দায়ী। ডিভিসির জল, আবার ডিভিসির তরফ থেকে পাল্টা কি বলা হচ্ছে যে ডিভিসির জল কলকাতায় যায় না, আমতা হয়ে গঙ্গায় মিশে যায়। কিন্তু শুরুতে মুখ্যমন্ত্রী কেন ডিভিসিকে দায়ী করেছেন এই গোটা পরিস্থিতির জন্য, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি, কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, ইউপির জল, উত্তরাখণ্ডের জল, মানে প্লাবন, ওদিকে ডিভিসি, ওদিকে ফরাক্কা, ওদিকে পাঞ্চেত, ওদিকে মৌরাক্ষী, এগুলো একটাও আমাদের আন্ডারে নয় এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই, মানুষের পাশে না দাঁড়িয়ে। এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি এবং প্রকৃতি আমাদের হাতে নেই, মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি। আপনারা জবাব দিন না, ফরাক্কার ড্রেজিং কেন হয়নি? ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন, তারপরে তো ড্রেজিং করার কথা ছিল, কেন করেননি? পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে, বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে, ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে। তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয়, তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো কোথায় ফেলবো? আমাদের সরকার আসার পরে আমরা 5.5 লক্ষের ওপর পুকুর কেটেছি, সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে। 500 চেকডাম করেছি, তাতে গিয়ে জল পড়ছে। বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে, বাংলার বর্ষা, বাংলার বন্যা যাতে না হয়, কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে।